আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের আবারও যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। যদিও টপিকটি নতুন, কিন্তু তোমাদের সবার কাছে খুবই পরিচিত, কারণ আমরা আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বা প্রতিটি কাজে কিন্তু এই বিষয়টি ব্যবহার করে থাকি। ব্যাখ্যা, এটা কিন্তু আমরা আমাদের জীবনে সব ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এমনকি তোমাদের সেই ছোটোবেলা থেকে এখন পর্যন্ত যত কাজ, যত ঘটনা বা প্রতিটি ক্লাসে কিন্তু এই ব্যাখ্যা শব্দটির সাথে তোমরা পরিচিত হয়েছ। তাহলে আমরা যুক্তিবিদ্যায় এই ব্যাখ্যা আলোচনা কেন করব, তা একটি প্রশ্ন। এখন আমরা এই ব্যাখ্যার আলোচনা কেন যাব, সেজন্য আমাদের একটু পেছনে যেতে হবে। যে আমরা জানি প্রতিটি ঘটনার পেছনে কিন্তু একটি কারণ আছে, অথবা প্রতিটি ঘটনায় কিন্তু অন্য কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট, অথবা প্রত্যেকটি ঘটনাই কিন্তু আমাদের কাছে একটু জটিল বা দুর্বোধ্য হিসাবে উপস্থাপন করা হয়ে থাকে। এখন এই জটিল বা দুর্বোধ্য যে বিষয়গুলো থাকে, অথবা যেই বিষয়গুলোর সাথে অন্যান্য বিষয় সংশ্লিষ্ট থাকে, এই সবগুলো বিষয় কিন্তু সহজ সরল বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করার জন্য কিন্তু আমাদের ব্যাখ্যার প্রয়োজন হয়ে থাকে। এখন যুক্তিবিদ্যা আমরা এই ব্যাখ্যার আলোচনা কেন করব? আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে থাকে, তার সবগুলো ঘটনাই কিন্তু সহজ সরল ঘটনা থাকে না। এই ঘটনাগুলোর পেছনে কিন্তু আরও অনেক কারণ থাকে, অথবা কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো খুবই দুর্বোধ্য, অথবা এই একটি বিষয়ের সাথে আরও অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট থাকে। তখন এই ঘটনা আসল কারণ বা মূল ঘটনাটি কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। সেক্ষেত্রে এই ঘটনাটিকে জানার জন্য, অথবা সহজভাবে সাধারণ মানুষের বোধগম্য করে তা উপস্থাপনের জন্য কিন্তু আমাদের ব্যাখ্যার প্রয়োজন হয়। তাহলে আমরা আজকে এই ক্লাসে ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবো। ব্যাখ্যার প্রকৃতি, ব্যাখ্যা কত ধরনের ব্যাখ্যা হয়ে থাকে, এবং ব্যাখ্যার গুরুত্ব এবং ব্যাখ্যার প্রাসঙ্গিকতা কী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। তো শুরুতে আমরা দেখে নিই ব্যাখ্যা। কোনো দুর্বোধ্য বা জটিল বিষয়কে আমরা যে বর্ণনার মাধ্যমে সহজ করে তুলি, তাই হচ্ছে ব্যাখ্যা। অর্থাৎ একটি বিষয় যখন দুর্বোধ্য থাকে, জটিল থাকে, অথবা ওই ব্যাখ্যার মধ্যে এমন কিছু শব্দ থাকে যা একাধিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে, তখন ওই বিষয়টিকে সহজ সরলভাবে উপস্থাপন করাই হচ্ছে ব্যাখ্যা। আবার একটি ঘটনাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। যে কোনো ঘটনাই ঘটুক না কেন, এই ঘটনাটি ব্যক্তিভেদে কিন্তু ভিন্ন হয়ে থাকে। এক একজন ব্যক্তির কাছে এই ঘটনাটি একটি ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কোনো ঘটনার প্রত্যেকটি ব্যক্তি যদি পৃথকভাবে এভাবে ব্যাখ্যা দিতে থাকে, তাহলে কিন্তু এর যে চূড়ান্ত একটি সমাধান, তা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে নাও পেতে পারি। এক্ষেত্রে আমাদের কী করতে হবে? একটি ইউনিক বা ইউনিভার্সাল একটি ব্যাখ্যা আমাদেরকে যেতে হবে, যদিও ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। ব্যাখ্যার মূল্য সবসময় আপেক্ষিক। আবার আমরা যে এক একজন ব্যক্তি এক একটি ব্যাখ্যা উপস্থাপন করি, এই ব্যাখ্যার মূল্য কিন্তু আপেক্ষিক হয়ে থাকে। অর্থাৎ এই ব্যাখ্যা কিন্তু এক এক জায়গায় এক একভাবে গৃহীত হতে পারে। একজন ব্যক্তির ব্যাখ্যা কোথাও যেভাবে গ্রহণযোগ্য হয়, অন্য জায়গায় কিন্তু তা সেভাবে গ্রহণযোগ্য না হতে পারে। এই জন্য বলা হয়ে থাকে ব্যাখ্যার মূল্য হচ্ছে সবসময় আপেক্ষিক। তাহলে ব্যাখ্যার ডেফিনেশন আমরা বলতে পারি, কোনো জটিল দুর্বোধ্য বিষয়কে সহজ সরল বা প্রাঞ্জলভাবে উপস্থাপন করাই হচ্ছে ব্যাখ্যা। এখন ব্যাখ্যার প্রকৃতি ও স্বরূপ সম্পর্কে আমরা একটু দেখে নেই। ব্যাখ্যার মাধ্যমে আমরা কি কি পেতে পারি? অস্পষ্ট, দুর্বোধ্য বা রহস্যময় বিষয়কে স্পষ্ট ধারণা করার চেষ্টা করা হয়। ঘটনার প্রকৃত বা কারণ নিয়ন্ত্রণকারী শক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়। ব্যাখ্যাকারীর অবস্থান বোধ শক্তি বা স্থানকাল পাত্রভেদে ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে। স্থানকাল পাত্রভেদে ব্যাখ্যা বিভিন্ন রকম হতে পারে বলে তা যেমনই বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হতে পারে, তেমনি অসঙ্গতিপূর্ণ হতে পারে। অর্থাৎ ব্যাখ্যা যেমন যথার্থ হতে পারে, তেমনি ভ্রান্ত হতে পারে। ব্যাখ্যা কোনো সাধারণ নিয়ম সম্পর্কে হতে পারে, আবার বিশেষ বিষয় বা ঘটনা সম্পর্কেও হতে পারে। ব্যাখ্যা কোনো কোনো সাধারণ নিয়ম প্রতিষ্ঠার উদ্দেশ্য হতে পারে, আবার সাধারণ বা ব্যাপকতর নিয়মের অধীন কোনো কম ব্যাপক নিয়ম বা নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কিত হতে পারে। অর্থাৎ আমরা ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করে যা পেলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অস্পষ্ট বা দুর্বোধ্য কোনো বিষয়কে সহজ সরলভাবে উপস্থাপন করার জন্য ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে। ব্যাখ্যার মাধ্যমে যে ব্যক্তি ব্যাখ্যা করে থাকে, তার বোধ শক্তি সম্পর্কে বা সেই ব্যক্তির অবস্থান সম্পর্কেও জানা যায়। যদিও ব্যাখ্যা
কোনো ঘটনার কারণ সম্পর্কে বা কারণ ঘটানোর জন্য দেওয়া হয়ে থাকে, কিন্তু এই ব্যাখ্যা যে সবসময় সঠিক হবে তাও বলা যায় না। এই ব্যাখ্যা কখনো কখনো ভ্রান্ত হতে পারে। ব্যাখ্যার কোনো একটি বিশেষ নিয়ম বা কোনো একটি বিশেষ ঘটনা সম্পর্কে হতে পারে, আবার একটি বিশেষ ঘটনা সম্পর্কে বা একটি সার্বিক ঘটনা সম্পর্কেও ব্যাখ্যা হতে পারে। ব্যাখ্যার কোনো ব্যাখ্যার মূল উদ্দেশ্য হচ্ছে একটি সাধারণ নিয়ম প্রতিষ্ঠা করা। এ হলো ব্যাখ্যার স্বরূপ এবং প্রকৃতি। এখন আমরা ব্যাখ্যার গুরুত্ব দেখি যে আসলে আমরা যে ব্যাখ্যা করবো এই ব্যাখ্যার গুরুত্ব কোথায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুর্বোধ্য বিষয়কে সহজ ও বোধগম্য করে তোলা, এটি হচ্ছে ব্যাখ্যার অন্যতম গুরুত্ব। এখানে দেখো আমার ছবিতে একটি মহাবিশ্বের একটি ছবি দেখা যাচ্ছে। এখানে এই যে মহাবিশ্ব, এই মহাবিশ্বে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গ্রহ নক্ষত্র নিজ নিজ কক্ষপথে একটি আরেকটিকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় আছে। এখন এই যে পুরো মহাবিশ্ব একটি জটিল বিষয়, এখন এই জটিল বিষয়টিকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সহজভাবে সাধারণ মানুষের বোধগম্য করে তোলাই কিন্তু হচ্ছে ব্যাখ্যার কাজ। আবার ব্যাখ্যার প্রকৃত ঘটনা বা কারণ নির্ণয় করা যায়। একটি ঘটনা বা একটি আলোচ্য বিষয়ের পিছনে মূল কাজটা কি, মূল কারণটা কি ছিল, একটি ব্যাখ্যার মাধ্যমে কিন্তু তাও নির্ণয় করা যায়। ব্যাখ্যার মৌলিক গুণ কী তা আমাদের জানতে হবে। আমরা যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাব, এখন এর মৌলিক গুণটা কী সেটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রেখে ব্যাখ্যা করতে হবে। এই জন্য আমরা দেখি ব্যাখ্যার প্রাসঙ্গিকতা হচ্ছে ব্যাখ্যার মৌলিক গুণ। এখন আমি যে বিষয়টিকে ব্যাখ্যা করতে যাব, সেই বিষয়টি যদি আলোচ্য ঘটনার সাথে প্রাসঙ্গিক না হয়, অপ্রাসঙ্গিক হয়ে থাকে, তাহলে সেই ব্যাখ্যা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আবার এই ব্যাখ্যা যদি প্রাসঙ্গিক না হয়ে থাকে তাহলে কী হবে, প্রাসঙ্গিকতা ছাড়া ব্যাখ্যা হাস্যকর হয়ে যায়। অর্থাৎ একটি ঘটনা, এই ঘটনার সাথে সংশ্লিষ্ট কোনো একটি বিষয়ে যদি আমি ব্যাখ্যা করি, সেই বিষয় যদি ঘটনার সাথে প্রাসঙ্গিক না হয়, অপ্রাসঙ্গিক বিষয় চলে আসে, সেক্ষেত্রে এই ব্যাখ্যা তো গ্রহণযোগ্য হবেই না, তা আরও হাস্যকর বিষয় পরিণত হবে। প্রাসঙ্গিকতা দুরকম হতে পারে, একটি হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রাসঙ্গিকতা। অর্থাৎ আমরা ব্যাখ্যার যে প্রধান গুণ প্রাসঙ্গিকতার কথা বলেছি, এই প্রাসঙ্গিকতা দুই ধরনের হতে পারে, একটি হচ্ছে প্রত্যক্ষ আর একটি হচ্ছে পরোক্ষ প্রাসঙ্গিকতা। এখন প্রত্যক্ষ প্রাসঙ্গিকতা হচ্ছে, যেমন আমরা যদি এই মহাবিশ্বকে বিশ্লেষণ করতে যাই, তাহলে মহাবিশ্বের আমরা কী পাই, যে কী শক্তি বা কী গুণের কারণে মহাবিশ্বের প্রত্যেকটি গ্রহ উপগ্রহ একটি আরেকটিকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় আছে। আমরা দেখতে পাবো সেখানে মহাকর্ষ শক্তির উপস্থিতির কারণে প্রত্যেকটি গ্রহ, উপগ্রহ বা নক্ষত্র নির্দিষ্ট কক্ষপথে একটি আরেকটিকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থায় আছে। এখন এই মহাকর্ষের শক্তিটি হচ্ছে কি এই ব্যাখ্যাটি হবে একটি প্রত্যক্ষ প্রাসঙ্গিকতা। আবার এই মহাকর্ষ শক্তিকে বিশ্লেষণ করে যখন আমরা এর কিছু প্রাসঙ্গিক বিষয় চলে আসবে, যেমন মাধ্যাকর্ষ, অভিকর্ষ। এখন এই মহাকর্ষ শক্তির সাথে কিন্তু এই বিষয়গুলো কিন্তু প্রাসঙ্গিক বিষয়, তাহলে এগুলো হবে পরোক্ষ প্রাসঙ্গিকতা। এখন আমরা ব্যাখ্যা প্রকার পেতে যাই যে আমরা কয় ধরনের ব্যাখ্যা পাবো। আমরা সাধারণত যে ব্যাখ্যাগুলো দেখতে পাই, এখানে সাধারণ মানুষ কিছু ব্যাখ্যা দিয়ে থাকে, আবার বৈজ্ঞানিকভাবেও কিছু ব্যাখ্যা প্রদান করা হয়ে থাকে। তাই সাধারণ মানুষের কোনো একটি বিষয় সম্পর্কে চিন্তা এবং বিজ্ঞানসম্মতভাবে চিন্তা, এই দুটি বিষয়ের কারণে আমরা ব্যাখ্যাকে দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর একটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে, বিজ্ঞান কোনো কিছুকে যেভাবে প্রমাণ করার চেষ্টা করে থাকে, সেই প্রক্রিয়া অনুসরণ করে যে ব্যাখ্যা উপস্থাপন করা হয়, সে ব্যাখ্যা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর সাধারণ মানুষ তাদের নিজস্ব কাণ্ডজ্ঞান অথবা তার পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে যে ব্যাখ্যা উপস্থাপন করে থাকে, সে ব্যাখ্যা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। এখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখি। কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার জন্য যখন প্রকৃতির নিয়ম অনুসরণ করা হয়, সেই ব্যাখ্যা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমরা বিজ্ঞানের ক্ষেত্রে কী জানি, বিজ্ঞান কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য অথবা কোনো একটি বিষয়কে প্রমাণ করার জন্য প্রকৃতির নিয়মানুবর্তিতা এবং কার্যকারণ নীতি, এই দুটি নীতির উপর ভিত্তি করে কিন্তু কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করে থাকে। এখন যে ব্যাখ্যার ক্ষেত্রে প্রকৃতির নিয়মানুবর্তিতা এবং কার্যকারণ নীতি, এই দুটি বিষয় উপস্থিত থাকে, সেই ব্যাখ্যাকে আমরা বলবো বৈজ্ঞানিক ব্যাখ্যা। আবার ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলী আবিষ্কার, অনুমান ও সংযুক্ত করা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। অর্থাৎ আলোচ্য বিষয়ের সাথে যে ঘটনাগুলো জড়িত থাকে, সেই ঘটনাগুলোর অন্তর্গত যে নিয়ম থাকে, সেই নিয়মকে আবিষ্কার করা, অনুমান করা, অথবা সেই নিয়মকে অন্যান্য বিষয়ের সাথে সংযুক্ত করা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা। এখন আমরা একটি উদাহরণে যাই। আমরা যদি দেখি যে এই মহাবিশ্বের যে প্রতিটি বস্তু নিজ নিজ
কক্ষপথে ঘূর্ণায়মান আছে, অথবা প্রত্যেকটি বস্তু নিজ নিজ অবস্থানে অবস্থিত আছে। এখন এই অবস্থানের পেছনে কারণটা কি, কোন শক্তি বা কোন গুণের কারণে তারা সেখানে অবস্থান করছে। এখন এই কারণ বা ঘটনা যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে বিজ্ঞানসম্মতভাবে আমরা সেখানে দেখতে পাবো যে এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তু তার অবস্থানের পিছনে একটি শক্তি কাজ করে। সেই শক্তিটি হচ্ছে কি, মাধ্যাকর্ষণ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী সূর্যের চারদিকে, আবার চন্দ্র পৃথিবীর চারদিকে ভ্রমণ করছে। এই মাধ্যাকর্ষণ শক্তির ব্যাখ্যার জন্য আমাদের প্রকৃতি নিয়মানুবর্তিতা এবং কার্যকারণ নীতি, এই দুটি নীতি বা নিয়মের উপর ভিত্তি করে কিন্তু বিজ্ঞান এই বিষয়টিকে ব্যাখ্যা করেছে। এর আগে কিন্তু এ নিয়ে আরেকটি ব্যাখ্যা ছিল, যেটা আমরা জানি টলেমি মডেল ছিল, যেখানে বলা হয়েছিল যে সূর্যকেন্দ্রিক মডেল, সেটাকে বলা হয়ে থাকে যে সেটা ছিল পৃথিবী কেন্দ্রিক মডেল। সেখানে বলা হয়েছিল যে পৃথিবী স্থির, সূর্য এবং অন্যান্য গ্রহগুলো পৃথিবী কেন্দ্র করে ঘূর্ণায়মান আছে। কিন্তু যখন বিজ্ঞান এই মাধ্যাকর্ষণ, অভিকর্ষ এবং মহাকর্ষ শক্তির বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করতে পেল যে আসলে সূর্য স্থির, পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সব এই সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান, তখন তাদের এই মহাবিশ্ব সম্পর্কে যে পূর্বের ভ্রান্ত ধারণা ছিল, সেই ধারণাটি পরিবর্তন হয়। তাহলে বিজ্ঞান যখন কোনো কিছু ব্যাখ্যা করবে অথবা কোনো কিছু প্রমাণ করবে, অবশ্যই তা প্রকৃতি নিয়মানুবর্তিতা এবং কার্যকারণ নীতি, এই দুটি নীতির উপর ভিত্তি করে তাকে প্রমাণের চেষ্টা করে। এখন আমরা দেখি লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যার এর নামের সাথেই যে সাধারণ মানুষের চিন্তা চেতনা বা ধ্যান ধারণা জড়িত। লৌকিক মানে কি, সাধারণ মানুষ। যে একজন সাধারণ মানুষ কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যে প্রক্রিয়া বা যে পদ্ধতি অনুসরণ করে থাকে, সেই প্রক্রিয়া বা পদ্ধতি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। অর্থাৎ কোনো ঘটনা ব্যাখ্যা করার জন্য অদৃশ্য, অপ্রাকৃতিক ও দৈব বিষয়ে সাহায্য নেওয়া হয়, তাকে লৌকিক ব্যাখ্যা বলে। সাধারণ মানুষ তার যে সাধারণ জ্ঞান, সেখান থেকে সে কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে থাকে। এখন এই ব্যাখ্যা করার জন্য তার সামনে কিন্তু প্রকৃতির নিয়মানুবর্তিতা বা কার্যকারণ নীতি বা অথবা ঘটনার বিশ্লেষণের জন্য যে বৈজ্ঞানিক পদ্ধতি, সেই পদ্ধতিগুলোর সাহায্য না নিয়ে সে কিছু অন্ধবিশ্বাস, কুসংস্কার বা অতি প্রাকৃতিক কিছু শক্তির সাহায্যে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করে থাকে। যেমন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সম্পর্কে পূর্বে তাদের যে একটি ধারণা ছিল যে রাহু নামক কোনো একজন দেবতার ক্রোধ বা আক্রোশের কারণে সূর্যগ্রহণ হয়ে থাকে। অর্থাৎ রাহু নামক দেবতা যখন ক্রোধান্বিত হন বা তিনি যখন মানুষের উপর রাগ করেন, তখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এই যে পূর্ব প্রচলিত একটি ভ্রান্ত ধারণা যে কোনো একজন দেবতার আক্রোশের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে, এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো মানুষ অতি প্রাকৃতিক শক্তির উপর নির্ভর করে নিজের যে কুসংস্কার বা অন্ধবিশ্বাস আছে, সেই অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে ব্যাখ্যাগুলো উপস্থাপন করে থাকে। এইভাবে অন্ধবিশ্বাস বা কুসংস্কারের উপর ভিত্তি করে যে ব্যাখ্যা সাধারণ মানুষ উপস্থাপন করে থাকে, সে ব্যাখ্যা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লৌকিক ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার এখানে এই দুটি ব্যাখ্যার বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। আবার এই দুটি ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট আরও কিছু প্রত্যয় আছে, যেগুলো নিয়ে আমরা এরপরে ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবে। দেখা হবে আগামী ক্লাসে। সবাইকে ধন্যবাদ।